আমরা দেখো আজকে আমাদের আলোচনার বিষয় হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা জানি যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন অথবা ডাবল বন্ধন বিদ্যমান, যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন অথবা ডাবল বন্ধন বিদ্যমান, যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন ডাবল বন্ড অথবা কার্বন কার্বন ট্রিপল বন্ড বিদ্যমান, এই ধরনের হাইড্রোকার্বনকে আমরা বলি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দ্যাট ইজ অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে এখানে সিঙ্গেল বন্ডও থাকবে, তবে সিঙ্গেল বন্ডের সাথে অবশ্যই অ্যাটলিস্ট একটা ডাবল বন্ড অথবা অ্যাটলিস্ট একটা ট্রিপল বন্ড থাকতে হবে। তাহলে এই ধরনের হাইড্রোকার্বনকে আমরা বলি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন আবার দুই শ্রেণীর, একটা হলো অ্যালকিন শ্রেণীর আর একটা হলো অ্যালকাইন শ্রেণী। অ্যালকাইন আর একটা হলো অ্যালকাইন শ্রেণী। অ্যালকিনটা কি, যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন ডাবল বন্ড বিদ্যমান, কার্বন কার্বন ডাবল বন্ড, সেই ধরনের হাইড্রোকার্বনকে আমরা বলি অ্যালকিন। আর অ্যালকাইন হলো যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন ট্রিপল বন্ড বিদ্যমান, এই ধরনের হাইড্রোকার্বনকে আমরা বলি অ্যালকাইন। তো আজকে আমার আলোচনার বিষয় হবে অ্যালকিন। আজকে মূলত আমরা অ্যালকিন নিয়ে কথা বলবো, অ্যালকিনের ডিটেল কথা বলবো অ্যালকিন নিয়ে। তো দেখো আমরা অ্যালকিন আলোচনা করি। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অ্যালকিন পার্টটা আজকে আমরা হয়তোবা শেষ করতে পারবো। তো দেখো, তো অ্যালকিন আমরা জানলাম যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন ডাবল বন্ড বিদ্যমান, এই ধরনের হাইড্রোকার্বনকে আমরা বলি অ্যালকিন। ওকে, যেমন দেখো অ্যালকিন, অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n2n। ওকে, আর এখানে n এর ভ্যালু হলো 2 3 4 ইত্যাদি ইত্যাদি। এখন অ্যালকেনের ক্ষেত্রে n এর ভ্যালু কিন্তু 1 ছিল, কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে দেখো সংখ্যাটাই বলা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড। তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড, তার মানে কি ডাবল বন্ড হতে হলে অ্যাটলিস্ট কি দুইটা কার্বন লাগবে। এই জন্য এখানে বলা আছে অ্যালকিনের প্রথম সদস্যই হলো 2 কার্বন বিশিষ্ট, এই জন্য n এর ভ্যালু হলো 2। তো দেখো n ইকুয়াল টু যদি 2 হয় তাহলে দেখো C2H কত হয়, 2 দুগুণা 4। তো আমরা যদি কার্বন দুটো পাশাপাশি ডাবল বন্ড দিয়ে সাজাই যেহেতু অ্যালকিন, এবার বাকি দুটো আমরা কি করে দিব, কার্বনের যোজ্যতা ফিল আপ করে দিলাম কি দিয়ে, হাইড্রোজেন দিয়ে। তাহলে অ্যালকিনের প্রথম সদস্য চলে আসলো। ঠিক আছে, তো দেখো অ্যালকেন নামটা কিভাবে হবে, ALKNE, এটা হলো কি অ্যালকেন। এখান থেকে মাইনাস ANE বাদ দাও, এর সাথে প্লাস ENE যোগ করো, তাহলে হয়ে যাবে কি অ্যালকিন। অর্থাৎ অ্যালকেন থেকে ANE বাদ দিয়ে তার সাথে কি জয়েন করবা, ওর সাথে প্লাস ENE যোগ করলে হয়ে যাবে অ্যালকিন। তাহলে দেখো এটা ছিল, যদি অ্যালকেন হতো তাহলে হতো ইথিন, তো যেহেতু এটা অ্যালকিন তাই এটা হবে কি ইথিন বা ইথিলিন। তাহলে অ্যালকিনের প্রথম সদস্য হলো ইথিন বা ইথিলিন। এবার হলো যদি n এর ভ্যালু আমি 3 বসাই, দেখো n ইকুয়াল টু যদি 3 বসানো হয় তখন কি হয়, C3H6। তাহলে এক কাজ করো, কার্বন আছে 3টা, পাশাপাশি সাজাও, সাজায় যে কোনো একটাই ডাবল বন্ড দিয়ে দাও, দিয়ে বাকিগুলা হাইড্রোজেন দিয়ে যোজ্যতা ফিল আপ করে দাও। হাইড্রোজেন 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 হাইড্রোজেন, দেখো তাহলে এটা কি হলো, এটার নাম হলো প্রোপেন। অ্যালকেন হলে হতো প্রোপেন, তো যেহেতু এটা অ্যালকিন তাহলে হবে কি প্রোপিন। প্রোপিন, এইভাবে বিউটিন, হ্যাঁ পেন্টিন ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাহলে কি করবা, যেটা যদি গাঠনিক সংকেত লিখতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, আগে কার্বন কয়টা আছে দেখতে হবে, 1টা 2টা 3টা, দিয়ে যে কোনো একটার ভিতরে ডাবল বন্ড দিয়ে বাকি যোজ্যতা গুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিতে হবে, ব্যাস।
এইচ 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 এইচ। এখন দেখো তাহলে এই কার্বনের কয়টা হাইড্রোজেন? 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কার্বন। 1 নম্বরে দেখো 3টা হাইড্রোজেন CH3 বন্ড, 2 নম্বরে একটা, আর 3 নম্বরে 2টা। এই যে এটা হলো প্রোপিন। স্যার মাঝখানেটা একটা হাইড্রোজেন কেন হইলো? কেন? কার্বনের হাত কয়টা? কার্বনের হাত কয়টা? 4টা। দেখো তো 4টা হাত পূরণ হয়েছে কিনা। কার্বনের হাত 4টা, তাহলে যদি আমি 2টা হাত দিই তাহলে কত হয়ে যায়? 5টা। এই যে একটা হাত, 2টো হাত, 3টা হাত, 4টা হাত, এই জন্য একটা হাইড্রোজেন। ঠিক আছে। আর এর 1 2 3 4, এর 1 2 3 4। ঠিক আছে। কার্বনের 4 যোজনী, জৈব যৌগে অলওয়েজ কার্বন 4 যোজনী ব্যবহার করে। এই জন্য কার্বনের 4 পূরণ করার জন্য এখানে একটা হাইড্রোজেন দিলেই ইনাফ। কারণ 1 2 3 পূর্ণ হয়ে আছে, আর এই একটা 4। ওকে, তাহলে এটা গেল। ঠিক আছে। এবার দেখো, এবার এসো দেখো, এবার এসো দেখো, CnH2n এটা হলো অ্যালকিনের সাধারণ সংকেত। তো এখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেন সরাই নিই তাহলে কি সৃষ্টি হয়? দেখো, CnH2n -1। মনে রাখবা এটাকে বলে অ্যালকিনাইল মূলক। যেমন অ্যালকেন থেকে গেলে আমরা কি বলি? অ্যালকেন থেকে গেলে কি বলি? অ্যালকাইল। অ্যালকাইল মূলক বলি না? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরে গেলে কি বলি? অ্যালকাইল মূলক। যদি অ্যালকিন থেকে সরে যায় এটাকে কি বলে? অ্যালকিনাইল মূলক। যেমন দেখো, এটা হলো ইথিন, এখান থেকে একটা হাইড্রোজেন সরাই দাও তাহলে কি হবে? CH2 ডাবল বন্ড CH, এই যে একটা বন্ড ফাঁকা হয়ে গেল। এটাকে কি বলে? যেহেতু ইথিন থেকে গেছে তাই এটাকে বলে ইথিনাইল মূলক। ইথিনাইল মূলক বা ভিনাইল মূলক, ভিনাইল মূলক বা ভিনাইল মূলক। মনে থাকবে? এগুলো তোমাদের লাগবে না, জাস্ট আমি জানার জন্য শিখালাম যে অ্যালকেন, অ্যালকেন থেকে গেলে অ্যালকাইল মূলক, যদি অ্যালকিন থেকে যায় তাহলে কি হবে? অ্যালকিনাইল মূলক। তাহলে যদি ইথিন থেকে যায় ইথিনাইল মূলক, প্রোপিন থেকে গেলে কি? প্রোপিনাইল মূলক। ঠিক আছে, এগুলো মনে রাখবা। আর ইথিনাইল মূলকের আরেক নাম হলো ভিনাইল মূলক। CH2 বন্ড CH বন্ড, CH2 ডাবল বন্ড CH বন্ড, এটাকে বলে ভিনাইল মূলক, ভিনাইল মূলক বা ইথিনাইল মূলক। নামকরণ দেখো, নোমেনক্লেচার। অ্যালকিনের নামকরণ দেখো, নামকরণের ক্ষেত্রে অ্যালকেন থেকে কিছুটা ভিন্ন। এক, দুটো জিনিস মনে রাখতে হবে। ম্যাক্সিমাম দেখো, অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে তোমাকে যেটা মনে রাখতে হবে, নাম্বার 1 শাকিব খান, ম্যাক্সিমাম কার্বন কার্বন চেন উইথ ডাবল বন্ড। অর্থাৎ তোমাকে লম্বা চেন খুঁজতে হবে, তোমাকে লম্বা চেন খুঁজতে হবে যেন ওই চেনের ভিতরে অবশ্যই ডাবল বন্ড থাকে। চেন কিন্তু ডাবল বন্ড বিহীন হবে না, তোমাকে লম্বা চেন খুঁজতে হবে এবং ওই চেনে অবশ্যই অবশ্যই ডাবল বন্ড থাকবে। এই জন্য বলছে ম্যাক্সিমাম কার্বন কার্বন চেন উইথ ডাবল বন্ড, দ্বিবন্ধন সহ লম্বা চেন। নাম্বার 2, মিনিমাম পজিশন অফ কার্বন কার্বন ডাবল বন্ড।
তুমি লম্বা চেন পাওয়ার পর তুমি তো কি করবা, নাম্বারিং করবা, ঠিক কি না? তো নাম্বারিংটা এমন ভাবে করবা যে দিক থেকে নাম্বারিং করলে ডাবল বন্ডটা ন্যূনতম কার্বন বা কমতম কার্বনে পড়বে, ঠিক আছে? যেমন অ্যালকেনের ক্ষেত্রে যে দিকটা নাম্বারিং করলে গ্রুপটা কাছে পড়ে সেই দিক থেকে কি আমরা নামকরণটা করি, কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে মনে রাখতে হবে গ্রুপের ব্যাপার এখন না, গ্রুপের ব্যাপার পরে। সেকেন্ড স্টেপ মনে রাখতে হবে যে যেদিক থেকে নমেনক্লেচার করলে, নামকরণ করলে ডাবল বন্ডটা কাছে পড়বে সেই দিক থেকে নাম্বারিংটা করতে হবে। নাম্বার 3, নিয়ম নাম্বার 3, আচ্ছা স্যার, ডাবল বন্ড দুইটা হইলে কি হবে? ডাবল বন্ড ওটা তোমাদের লাগবে না, ওটা ডাই অ্যালকিন, ওটা তোমাদের ছোট মানুষ এই ক্লাসে লাগবে না, বড় বড় ক্লাস ওটা তখন লাগবে। এটা বলে ডাইন, ডাইন আছে, 3টে হলে ট্রাইন, টেট্রাইন, ঠিক আছে? এগুলো তোমাদের লাগবে না। তাহলে আমি ইচ্ছা করলে আজকে সারাদিনই অ্যালকিনের নামকরণ করলে সারাদিনই শেষ করতে পারবো না, ঠিক আছে? এটা তো আসলে তোমাদের আছে অল্প একটু দিয়ে শেষ করব। হ্যাঁ, এটা ইন্টারমিডিয়েট উঠলে বড় বড় নামকরণ শেখানো হবে। দেখো 3 নম্বর, মিনিমাম পজিশন অফ গ্রুপ। এইবার এসে গ্রুপটাকে মিনিমাম পজিশনে রাখতে হবে। তাহলে প্রথমে লম্বা চেন খুঁজতে হবে ডাবল বন্ধন সহ, এরপর যেদিক নাম্বারিং করতে হবে যেন ডাবল বন্ডটা কমতম কার্বনে থাকে, আর এরপর 3 নম্বরে এসে মিনিমাম পজিশন অফ গ্রুপ। এইবার ফাইনালি এসে গ্রুপের অবস্থানটা দেখতে হবে যে দেখো গ্রুপটা ন্যূনতম পজিশনে থাকে, ঠিক আছে? দেখো আমরা নামকরণ শুরু করে দিই, একটু ভালো করে ব্রেনে ধরাই নাও। আচ্ছা, দেখো যদি চেনটা সরল হয়, যদি সরল চেন হয় তাহলে নামকরণটা কেমন হবে দেখো। দেখো প্রথমে দেখো এখানে চেন তো একটাই, সুতরাং এটা লম্বা চেন খোঁজার কোনো প্রয়োজন নাই, যেহেতু চেন তো একটাই, সুতরাং এখানে লম্বা চেন খোঁজার দরকার। এবার নাম্বারিং করো, দেখো এই দিক থেকে করলে 1 2 3 4 5, দেখো তো কত নম্বরে ডাবল বন্ড পড়ছে, ডাবল বন্ড কততে পড়ছে, আওয়াজ দিও, ডাবল বন্ড কততে পড়ছে? স্যার, 5-এ পড়ছে। 5 না, স্যার, এটা যেদিক 4-এ থেকে পড়ছে, 1 হবে। হ্যাঁ, যেদিক থেকে নাম্বারিং করতে হয় ওই দিকের কার্বনের সাথেই বন্ড ধরতে হয়। এবার দেখো 1 2 3 4 5, এবার নাম্বারিং করলে কত পড়তেছে? মিনিমাম পজিশন 1-এ 1-এ। পড়তেছে না? 1-এ। মনে রাখবা যে দিক থেকে নাম্বারিং করবো ডাবল বন্ডটা ওই কার্বনে ধরতে হবে, এই দিকটা নাম্বারিং করলে এই কার্বনে ধরতে হবে, এই দিকটা নাম্বারিং করলে এই কার্বনে ধরতে হবে। তাহলে দেখো যেহেতু 1 নম্বর পজিশনটা ছোট, সুতরাং উপরে নাম্বারিংটা ভুল ছিল, নিচের নাম্বারিংটা সঠিক। তাহলে দেখো মনে রাখবা অ্যালকিনকে অ্যালকেন রূপে নামকরণ করতে হয়, ঠিক আছে? তো দেখো যেমন আমরা কি বললাম, অ্যালকেনের এএনই বাদ দাও, দিয়ে এর সাথে কি যোগ করবা? ইএনই, তাহলে কি হবে? অ্যালকিন। তাহলে দেখো মূল চেনে কার্বন হলো 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5 কার্বনে কি হয়? 5 কার্বনে পেন্টিন। এটা হলো অ্যালকেন হলে হয় কি? পেন্টেন। অ্যালকেন হলে হয় কি? পেন্টেন। তো যেহেতু আমার অ্যালকিন, এই জন্য এখান থেকে কি বাদ যাবে? মাইনাস এনই প্লাস ইএনই, তাহলে হবে কি? পেন্টিন। পেন্টিন। তাহলে 1 2 3 4 পেন্টিন। লাস্টে সে ডাবল বন্ডের পজিশন বলে দিতে হবে, পেন্টিন 1 অথবা 1 পেন্টিন। এটা হলো লাস্টে যে 1 দিলাম, এটা হলো ডাবল বন্ডের পজিশন, যেহেতু 1 নম্বরে আছে এই জন্য এটা 1 দিলাম, পেন্টিন 1। ওকে, এবার এসো এটা 1 2 3 4 5,
আচ্ছা, এই দিক থেকে নাম্বারিং করলে ডাবল বন্ড 2 এ পড়তেছে, আর এই দিক থেকে নাম্বারিং করলে 1 2। দেখো, যদি এই দিক থেকে নাম্বারিং করি তাহলে 1 2 3 4 5। এই দিক থেকে নাম্বারিং করলে ডাবল বন্ড কততে পড়তেছে? 3 এ। আর এই দিক থেকে নাম্বারিং করলে কতই পড়ে? 2। কোনটা ছোট? নিচেরটা 2 পেন্টিন। 2 ছোট না 3 ছোট? 2 ছোট। 2। তাহলে নাম্বারিং হবে এই সাইড দিয়ে। তাহলে 2 কি হবে? পেন্টিন। 1 2 3 4 পেন্টিন, পেন্টিন 2 বা 2 পেন্টিন। বুঝছেন নি? ওকে। Yes, sir. সরল চেনের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, কিন্তু ঝামেলা হলো ব্রাঞ্চ চেন। দেখো, কেউ বলতে পারবা যৌগটার নামকরণ কি? কে বলতে পারবা? Sir, দেখো, 5 লম্বা চেন। methyl 2 sir, 5 methyl 2 hexene. হ্যাঁ, এটা 1 2 3 4 5 6। 1 2 স্যার 3 4 5 2,5 6। মিথাইল হেক্সিন। যে দিক দিয়ে কোনো না কোনো 5টার বেশি কিন্তু কি নাই, 6টার বেশি চেন নাই। এই জন্য আমরা এটাকেই লম্বা চেন ধরলাম। তাহলে এটা কি? Hexene. এটা হলো গ্রুপ। এখন দেখো নিয়ম কি ছিল, আগে লম্বা চেন খুঁজলাম, এবার নাম্বারিং করব 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে কি হবে? 5 মিথাইল 2 hexene. হেক্সিন 2, তাই না? 5 মিথাইল হেক্সিন 2। ঠিক আছে, সবার ক্লিয়ার? একটা কোয়েশ্চেন ছিল বলো। স্যার, আগে কি হচ্ছে গ্রুপের নাম্বারটা দিতে হবে নাকি স্যার আগে কত নাম্বার হচ্ছে কত নাম্বার পজিশনে ইথিন আছে ওইটা হচ্ছে দিতে হবে? ডাবল আগে বন্ড গ্রুপ নাম্বার, আগে গ্রুপের পজিশন দিতে হবে। গ্রুপের পজিশন, গ্রুপের পজিশন, তারপরে গ্রুপের নাম। ঠিক আছে, গ্রুপের পজিশন দিয়ে তারপরে গ্রুপের নাম। আচ্ছা, এটার নামকরণ কে বলতে পারবে? দেখো তো, এটার নামকরণ করো। 5 methyl 3 hexene. Yes, sir. না স্যার, 5 নাম্বার নাম্বার জি। গুল্লা পাইছে, গুল্লা। স্যার 2 Sir, methyl 5 3 methyl. hexene. Sir, 2 methyl 3 hexene. ভুল করলে হবে না। 2 মিথাইল আগে সংখ্যা বলবা না, যদি গ্রুপ থাকে সংখ্যাটা পরে বলবা। 2 মিথাইল হেক্সিন 3, 3টা পরে বলবা, আগে বলবা না, যেহেতু সামনে গ্রুপ থাকলে সংখ্যাটা লাস্টে দিবা। 2 মিথাইল sir. হেক্সিন 3। ঠিক আছে, দেখো এখন আমি এটাকে কেন বললাম না 5 মিথাইল 5 মিথাইল হেক্সেন 3 কেন নয়, তার পরিবর্তে কেন 2 মিথাইল হেক্সিন 3? বলো, এটা কেন, এটা কেন নয়? Sir, minimum position of group. ইয়েস, মিনিমাম পজিশন অফ গ্রুপ। যদি উপরেরটা লিখি মিথাইল গ্রুপ 5 এ পড়তেছে, আর নিচেরটাই লিখলে মিথাইল গ্রুপ 2 এ পড়তেছে। এই জন্য যেহেতু কার্বন কার্বন তুমি যেদিক থেকেই নাম্বারিং করো না কেন, কার্বন ট্রিপল বন্ড কিন্তু 3 নম্বর পজিশনে আছে। ঠিক আছে, তুমি যেদিক থেকে নাম্বারিং করো ডাবল বন্ড কিন্তু 3 নম্বর পজিশনে আছে। এখন যেহেতু উভয় দিক থেকে 3 নম্বর পজিশনে আছে, এখন আমাকে 3 নম্বর নিয়মটা মনে রাখতে হবে। কি বলা হয়েছিল যে 3 নম্বর নিয়মে গ্রুপটাকেও কাছে রাখতে হবে, যেহেতু ডাবল বন্ড সেম সেম কার্বনে, সুতরাং এবার আমার গ্রুপটাকে কাছে রাখার চেষ্টা করতে হবে। আর আমরা আগে যে নামকরণটা লিখলাম ওটার ক্ষেত্রে বাধ্য
কারণ করার কিছু নাই, কারণ ডাবল বন্ডটা তখন 2 নম্বর কার্বনে ছিল। এই জন্য গ্রুপটা কোথায় আছে আমার সেটা হিসাব করার দরকার নাই। কিন্তু যেহেতু গ্রুপটা ডাবল বন্ড সেম সেম কার্বনে, এই ক্ষেত্রে আমাকে গ্রুপের বিষয়টা মাথায় আনতে হবে, যেদিক থেকে নাম্বারিং করলে গ্রুপটা কাছে আসবে। আচ্ছা, নামকরণের স্যার। শেষ পার্ট। হ্যাঁ স্যার 2 মিথাইল 3 হেক্সিন লিখলে কি ভুল হবে? না না, এটাই তো কারেক্ট, 2 মিথাইল হেক্সিন 3, ঠিক আছে। 2 মিথাইল না স্যার 3 হেক্সিন। না ভুল হবে না, কিন্তু শুনতে কেমন লাগে, তোমাকে নাম্বার দেবে কিন্তু শুনতে কেমন বিদঘুটে লাগে, এই জন্য এটা লিখলে ভালো হয়, ঠিক আছে। একই সংখ্যা আচ্ছা, বারবার দুইবার মিথাইল না দিয়ে। হেক্সিন কি একসাথে হবে এখানে? হ্যাঁ, স্যার মিথাইল হেক্সিন কি একসাথে হবে? কোনো সমস্যা নাই, কিচ্ছু হবে না, ঠিক আছে। তো দাড়ি কমাই তোমার নাম্বার কাটবে না, তুমি সঠিক লিখলেই নাম্বার পেয়ে যাবে। ওটা হাইপেন দাও না দাও কোনো সমস্যা নাই। দেখো, একটা ছোট্ট একটা যৌগ কিন্তু কঠিন নামকরণ। বলো নাম কি হবে? Sir, 2 বলো methyl দ্রুত। propene 1. প্রোপিন, 2 মিথাইল প্রোপিন 1, ভেরি গুড। লাস্ট, এই সামিন আসিস না, সামিন ইয়া স্যার। Sir, এই সেকশনে না। স্যার এটা না 9F সামিন 10F। না, এই সেকেন্ডে ওয়াসেক সামিন আসস, ওয়াসেক জি স্যার, জি স্যার। বল, এটা নামকরণ বল, সবাই মিলে বল, খুব ভেরি Sir, ইম্পর্টেন্ট। Sir, 2 ethyl বিউটিন 1। butene 1, হ্যাঁ। 2 ইথাইল বিউটিন 1, ভেরি গুড। 2 ইথাইল, কারোর কোনো ডাউট? থাকলে আমাকে বলো। 2 ইথাইল বিউটিন 1, কারোর কোনো যদি সমস্যা থেকে থাকে বলো। এনিবডি এলস? তারপরে কারোর প্রবলেম নাই, বুঝলাম। আচ্ছা, এবার আমরা অন্যদিকে চলে যাব। আসো, প্রিপারেশন অফ অ্যালকিন, অ্যালকিনের প্রস্তুত প্রণালী। তো দেখো, এটা বাংলা ভার্সনের বইয়ে ভুল আছে, এটা ঠিক করে নিবা, ঠিক আছে। বাংলা ভার্সনের বইয়ে এই বিক্রিয়াটা ভুল দেওয়া আছে, ঠিক আছে। ওকে বাচ্চারা, দেখো এটা কি অ্যালকাইল হ্যালাইড, বা এটার নাম হলো ইথাইল ক্লোরাইড। দেখো, এটাকে আমি একটু স্টাইল করে লিখলাম, এর ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইড দাও। অবশ্যই এএলসি, বুঝছো বাচ্চারা? আসো, জি স্যার। অবশ্যই মনে রাখবা সোডিয়াম হাইড্রোক্সাইড হবে অ্যালকোহলীয়, এএলসি মানে হলো অ্যালকোহলীয়, ঠিক আছে। আবার ম্যাডামের নাম ভেবো না, আফরোজা লাবণী মিস না কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু এএলসি, এটার অর্থ হলো অ্যালকোহলীয়। অর্থাৎ আমরা যে কোনো অ্যালকাইল হ্যালাইডের ভিতরে যদি অ্যালকোহলীয় বা অ্যালকোহল মিশ্রিত সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে দেখো এখান থেকে এই অংশটা, ঠিক আছে, কি হবে, HClটা এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে সিএল, দ্যাট ইজ HCl আকারে অপসারিত হবে। তো যেহেতু HCl আকারে অপসারিত হবে, তখন কি হবে, এইটা পড়ে থাকে,
তো যেহেতু এখান থেকে হাইড্রোজেন আর সিএল এই সেল আকারে সরে গেল, তখন কি হলো, এই কার্বন এবং এই কার্বনের একটা করে যোজ্যতা কি হয়ে গেল, কমে গেল। এই জন্য এর মাঝে একটা ডাবল বন্ডে তার যোজ্যতা ফিল আপ করতে হবে, ঠিক আছে। আর এই সেল আর NaOH মিলে কি তৈরি হলো, এই যে নকল প্লাস পানি, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড থেকে এই সেল অপসারিত হবে, হয়ে অ্যালকিন তৈরি হবে, এবং ওই সেল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রি করে লবণ পানি উৎপন্ন হবে, ঠিক আছে। এই যে অ্যালকিন তৈরি হয়ে গেল 2 কার্বন বিশিষ্ট। স্যার হ্যাঁ, NaOH আচ্ছা, অ্যালকোহলিক মানে কি? মানে একটু অ্যালকোহল মিশিয়ে দিতে হবে। তুমি যদি, আচ্ছা আমি এটা পরে দেখাচ্ছি। এটা হলো অ্যালকোহল মিশ্রিত, না না, এটা হলো অ্যালকোহল মিশ্রিত। অ্যালকোহলিক মানে একটু অ্যালকোহল মিশিয়ে দিতে হবে। এটা হলো, মনে রাখবে, এটা অপসারণ বিক্রিয়া, না হলে বিক্রিয়ার অন্য রকম হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য মনে রাখবা অবশ্যই অ্যালকোহল মিশিয়ে দিতে হবে। দিলে তখন এটা অপসারণ বিক্রিয়ার মাধ্যমে এই সেলটা সরে যাবে এবং অ্যালকিন উৎপন্ন হবে। দেখো, যদি অ্যালকোহলিয়া না দাও তাহলে কি ঘটনা ঘটবে, যদি আমরা অ্যালকোহল না দিই তাহলে কি ঘটনা ঘটে, দেখো, যদি জলীয় দিই তাহলে এটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ এই ক্লোরিনটা OH কে সরাই দিবে, Cl দ্বারা OH গ্রুপ প্রতিস্থাপিত হবে। সুতরাং প্রোডাক্ট কি হবে, প্রোডাক্ট হবে CH3 CH2OH প্লাস KCl। তাহলে কি হবে, তাহলে কিন্তু তুমি যে কাঙ্ক্ষিত তোমার অ্যালকিন কিন্তু পাবে না, বিক্রিয়ার ধরন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে গেছে। এই জন্য অবশ্যই এখানে বলে দিতে হবে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড। ওকে, আচ্ছা এবার আসো প্রস্তুতি নম্বর 2। এটা হলো ফকিন্নি প্রস্তুতি, ফকিন্নি। এই যে, হ্যাঁ একবারে ফকিন্নি, মনে রাখা সহজ। এই যে সংযোজন বিক্রিয়া, ঠিক আছে। এখানে যে হাইড্রোজেন গ্যাসটা দিলাম না, এটাকে বলে হাইড্রোজেনেশন। এখানে হাইড্রোজেন গ্যাসটা দিলে এক হাইড্রোজেন যাবে এই কার্বনে, আর এক হাইড্রোজেন যাবে এই কার্বনে, এসে ডাবল বন্ডটা ভেঙে ট্রিপল বন্ড ভেঙে ডাবল বন্ড হবে। এটা বলে দেওয়া আছে অ্যাবল, ঠিক আছে। এটা হলো মূলত প্রস্তুত প্রণালী। আর একটা প্রস্তুত প্রণালী দেখাই আমরা অন্যদিকে যাই। ইথাইল অ্যালকোহল থেকে দেখো, এটা হলো ইথাইল অ্যালকোহল। এটা কি 3 এটাকে নাম্বার? আমি 3 নম্বরটা, হ্যাঁ দেখো, এটাকে আমি একটু স্টাইল করে লিখছি। এই যে এটা স্টাইল করে লিখলাম। এর ভিতরে দাও যে কোনো নিরোধক পদার্থ H2SO4 কনসেন্ট্রেট বা গাঢ়, এটা তোমরা জানো এটাকে কি বলে, এটা নিরোধক। দিলে দেখো এখান থেকে পানিটুক শোষণ করে নিবে কেডা, এখান থেকে সালফিউরিক অ্যাসিড পানিটুকু খায় হেলাইবো, বুঝছো। এই যে সালফিউরিক অ্যাসিড পানিটুকু খেয়ে ফেললো, তাহলে পড়ে থাকলো কি, প্লাস H2C বন্ড CH। তো যেহেতু এখান থেকে হাইড্রোজেন আর OH সরে গেল, ফলে এই কার্বনের যোজ্যতা ফাঁকা হয়ে গেল, এই জন্য মাঝখানে একটা কি হবে, ডাবল বন্ড। ওকে, তাহলে ইথাইল অ্যালকোহলের ভিতরে যদি আমরা নিরোধক পদার্থ সালফিউরিক অ্যাসিড যোগ করি, ডবল বন্ডটা কেন হবে আরেকবার একটু বলবেন? ওই যে 2 কার্বন থেকে একটা হাইড্রোজেন আর একটা OH চলে যাচ্ছে, গেলে 2 কার্বনের যোজ্যতা একটা করে কমে যাচ্ছে, ঠিক আছে। দেখো নাই, এখান থেকে হাইড্রোজেন OH সরাই দিলে 2 কার্বনেরই যোজ্যতা 3 হয়ে যাচ্ছে, বামেরটাও 3 ডানেরটাও 3। এই জন্য যোজ্যতা ফিল আপ করার জন্য মাঝে একটা ডাবল বন্ড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার এসো, হ্যাঁ স্যার 2 নাম্বারটা যে দেখাইছিলেন না, ইথিন প্লাস হাইড্রোজেন সমান ইথাইন প্লাস হাইড্রোজেন সমান ইথিন, এগুলো ইথিন, হ্যাঁ
স্যার ইথাইনের সাথে হাইড্রোজেন যোগ করলে না ইথেন হয়ে যায়? আরে বাবা, ওটা তো 2 মোল হাইড্রোজেন। আমি কয় মোল হাইড্রোজেন নিয়েছি? 1 মোল নিয়েছি। 1 মোল হাইড্রোজেন নিলে হয় ইথিন, আর 2 মোল নিলে হয় ইথেন। বই একটু ভালো করে খেয়াল করো। যদি হাইড্রোজেন 2 মোল নাও তাহলে ইথেন হয়, আর 1 মোল নিলে ইথিন হয়। ঠিক আছে, এটা বই একটু খেয়াল করে দেখো। বুঝছো? কথা ক্লিয়ার? 2 মোল নিলে স্যার ব্যারিয়াম 2 মোল সালফেট প্রভাবক নিতে হয় না? বেরিয়াম সালফেট না, এটা প্যালাডিয়াম সালফেট। পিডিএসএফ নেওয়া যায়, নিকেলও নেওয়া যায়, যে কোনো একটা দিলেই হবে। ইয়ে হলো যে প্যালাডিয়াম সালফেট নিলে এখানে তাপ দেওয়া লাগবে না, এই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। কিন্তু নিকেল নিলে তাপ দিতে হবে, এই আর কিছু না। এটা প্যালাডিয়াম পিডিএসএফ নিলে হবে, ঠিক আছে, অথবা নিকেল নিলে হবে। স্যার ব্যারিয়াম সালফেট কোথায় নিতে হয়? প্রভাবক হিসাবে বললাম যে তুমি নিকেল ইউজ করতে পারো, প্যালাডিয়াম এটা হ্যাঁ, এটাও ইউজ করতে পারো। এটা দিলে তাপ দিতে হবে, আর এটা তাপ দেওয়া লাগবে না, ঠিক আছে, এটা অটোমেটিক বিক্রিয়া করবে। এই হলো পার্থক্য, আর কিছু না। আচ্ছা, এবার দেখো অ্যালকিনের ভৌত ধর্ম। ঠিক আছে, এটা হলো সাধারণত, এটা অনেকটা অ্যালকেনের মতো। যদি এক কার্বন সংখ্যা 1 থেকে 4 হয় গ্যাসীয়, 5 থেকে 15 তরল, 16 বা 16 এর উপরে চলে গেলে কঠিন হয়ে যাবে, ঠিক আছে। এই রাসায়নিক ধর্ম দেখো, অ্যালকেনের রাসায়নিক ধর্ম, এটা মনে রাখবা যে প্রত্যেকটা অ্যালকেনের যেমন বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া এবং দহন বিক্রিয়া, অর্থাৎ সে খুবই সীমিত সংখ্যক বিক্রিয়া দেয়, হ্যালোজেন প্রতিস্থাপন আর দহন বিক্রিয়া ছাড়া দেয় না। ঠিক আছে, কারণ যেহেতু অ্যালকিনে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এবং বন্ডটা অত্যন্ত শক্তিশালী, বন্ডটা অত্যন্ত শক্তিশালী হওয়ার কারণে বন্ডটা ইজিলি ভাঙতে চায় না। ঠিক আছে, এই জন্য সে খুবই নগণ্য সংখ্যক বিক্রিয়া, দহন বিক্রিয়া এবং তোমার প্রতিস্থাপন বিক্রিয়া ছাড়া দেয় না। কিন্তু যেহেতু অ্যালকিন হলো কার্বন কার্বন ডাবল বন্ডেড কম্পাউন্ড, হ্যাঁ, এখানে অ্যালকিন হলো কার্বন কার্বন কি ডাবল বন্ড, এবং এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, একটা হলো সিগমা বন্ড আর একটা হলো কি পাই বন্ড। এই বন্ডটা হলো কি দুর্বল, ঠিক আছে। পাই বন্ডটা দুর্বল হয়, পাই বন্ধনটা দুর্বল হওয়ায় বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার সময় এই বন্ডটা ইজিলি ভেঙে যায়, ফলে বিভিন্ন ধরনের বিকারকের সাথে সে সংযুক্ত হতে পারে। তো এই জন্য মূলত অ্যালকিনের তুলনায় অপেক্ষাকৃত বেশি সক্রিয়, ঠিক আছে, এবং অ্যালকিনের তুলনায় অনেক বেশি রাসায়নিক বিক্রিয়া দিয়ে থাকে। এর মূলে হলো যে অ্যালকিনের ডাবল বন্ড এবং ডাবল বন্ডের ভিতরে একজন পাই বন্ড আছে, এবং পাই বন্ডটা অত্যন্ত দুর্বল, আর পাই বন্ডটা দুর্বল হওয়ার কারণে এটা ইজিলি ভেঙে যায় এবং সে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ায় পারফর্ম করতে পারে। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবা যে যখনই অ্যালকিন সমূহ রাসায়নিক বিক্রিয়া দেয়, আর অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া মূলত সংযোজন বিক্রিয়া, অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো অ্যাডিশন বা সংযোজন বিক্রিয়া, আর যখনই সে সংযোজন বিক্রিয়া দেয় এক পাই বন্ডটা ভেঙে যায়, মনে থাকবে, পাই বন্ডটা ভেঙে যায় এবং 2টা সিগমা বন্ড তৈরি হয়। ওকে, তাহলে কি বললাম যে যে কোনো অসম্পৃক্ত যৌগ বা অ্যালকিনে যখন রাসায়নিক বিক্রিয়া হয় তখন তার পাই বন্ডটা ভেঙে যায়, এবং পাই বন্ডটা ভেঙে স্যার গিয়ে আমাদের এই মিটিং আর 1 মিনিটের মধ্যে শেষ হবে স্যার। আচ্ছা, পাই বন্ডটা ভেঙে 2টা সিগমা বন্ড তৈরি। তো দেখো একটু 1 মিনিটেই দেখি।
যেমন দেখো H2C ডাবল বন্ড CH2, যখন তুমি এখানে হাইড্রোজেন সংযোজন দিবা, এখানে পাই বন্ডটা ভেঙে যায়, H2C CH2 ভেঙেই দেখো হাইড্রোজেন হাইড্রোজেন, সিগমা সিগমা, তাহলে একটা পাই ভাঙলো আর দুটো সিগমা তৈরি হলো। ঠিক আছে, বুঝছেন নি? কি বললাম? একটা সিগমা বন্ড, একটা পাই বন্ড ভেঙে গেল, যে দুইটা সিএইচ সিগমা বন্ড তৈরি হলো। ঠিক আছে, সিঙ্গেল সিঙ্গেল বন্ডকে সিগমা বন্ড বলে তোমরা জানো। ঠিক আছে, এটা হলো অ্যালকেনের